আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আমি মৃদুল। আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আমার চ্যানেল মৃদুলস ক্রিয়েশন এ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হবে যে নাট ভার্সাস জেএলপিটি। এটা অনেক কমন প্রশ্ন। আমাকে অনেকে এই প্রশ্নটা করে, অনেকে মেসেজ দেয় যে ভাই নাট দিব নাকি জেএলপিটি দিব, কোনটা বেশি ভালো হয়? তো তাদেরই কমন প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। এটা অনেক খুশির সংবাদ আমার জন্য, আপনাদের জন্য। আপনাদের সকলের দোয়ায়, ভালোবাসায় আজকে আমাদের চ্যানেলটি, মানে এটা আমার না, চ্যানেলটি আপনাদেরও। আমাদের চ্যানেলটি ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। আসলে আমি ভাবতেও পারি নাই যে এত তাড়াতাড়ি আপনাদের এত ভালোবাসা, এত সাপোর্ট পাবো এবং আমার যে ১,০০০ সাবস্ক্রাইবারের যে টার্গেটটি ছিল সেটি এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। তো সেজন্য আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক, অনেক ধন্যবাদ। আপনারা আমাকে এভাবে সাপোর্ট করেছেন বলে এটা সম্ভব হয়েছে। এখন আশা করব আপনারা ভবিষ্যতে এভাবে এরকম সাপোর্ট করে যাবেন, যাতে আমি আরো ভালো কিছু করার, মানে আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি। তো বন্ধুরা, আমি যেমনটা কথা দিয়েছিলাম যে আমার যেদিন ১,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেদিন আমি লাইভে আসবো। তো খুব শীঘ্রই লাইভে আসবো এবং লাইভে আপনাদের সকলের প্রশ্নের উত্তরগুলো দিব। আপনাদের যার যা জানার আছে সেদিন লাইভে অংশগ্রহণ করবেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার অনেক বেশি ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করবেন। আমার নেক্সট টার্গেট হচ্ছে ১০,০০০ সাবস্ক্রাইবার। তো আমাকে এই টার্গেটে যেতে আরো ভালোবাসা আপনারা দিন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নেট টেস্ট নাকি জেএলপিটি, কোনটা বেশি ভালো হবে, কোনটা বেশি কাজে দেবে, কোনটার পাওয়ার বেশি। তো চলুন আমরা একটু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আর এই ব্যাপারটা আলোচনা করতে হলে প্রথমে আমরা দুইটা জিনিসের সুবিধা অসুবিধাগুলো আগে একটু জেনে নেই। তো সর্বপ্রথম আমরা এই জেএলপিটির কথা বলি। জেএলপিটি কি? জেএলপিটি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তো এটা হচ্ছে জাপানের সরকারি, জাপানের যে বোর্ড রয়েছে শিক্ষা বোর্ডের অনুষ্ঠিত একটা পরীক্ষা, যেটা জাপানিজ ভাষার উপরে পরীক্ষাটা হয়ে থাকে। এটা বছরে মাত্র ২ বার হয়। একটা হচ্ছে জুলাই মাসে আর একটা হচ্ছে ডিসেম্বর মাসে। আর এই জেএলপিটি পরীক্ষা দেওয়ার পরে জেএলপিটির রেজাল্ট পেতে কিন্তু ২ থেকে ৩ মাস, ২ মাসের ভিতরে হয়ে যায়, কখনো, কখনো ৩ মাসও লেগে যেতে পারে যদি পরীক্ষার্থী অনেক বেশি হয়। এটা নির্ভর করে যে সিচুয়েশনের উপর। তো এই হচ্ছে আপনার জেএলপিটি। আর জেএলপিটির সুবিধাগুলো কি, কি? জেএলপিটি কিন্তু বিশ্বব্যাপী একটা খ্যাতি রয়েছে। জাপানের যদি আপনি কোনো বড়, বড় কোম্পানিতে এপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু জেএলপিটির কোনো বিকল্প নেই। জাপানে আসলে কিন্তু আপনাকে সবাই জিজ্ঞেস করবে যে আপনার জেএলপিটি লেভেল কত কিংবা জেএলপিটি সার্টিফিকেট আছে কিনা। তো এবার আসুন নাট বা নেট টেস্ট যেটাকে বলা হয়। তো নেট কি? নেট হচ্ছে একটা জেএলপিটির মতোই পরীক্ষা, কিন্তু এটা হচ্ছে গিয়ে প্রাইভেট একটা পরীক্ষা। এটা বেসরকারিভাবে, মানে প্রাইভেট ভাবে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে। সিলেবাস প্রায় জেএলপিটির মতোই, সবকিছুই জেএলপিটির মতোই, পাসিং মার্ক সবকিছুই জেএলপিটির মতোই। কিন্তু এটা হচ্ছে আপনার যে এটা একটা প্রাইভেট পরীক্ষা, এটা জাপানের গভর্নমেন্টের কোনো পরীক্ষা না। তো এই যে নেট পরীক্ষাটা আপনি বছরে, আমি যখন দিয়েছিলাম, আমি ২০২৩ সালে দিয়েছিলাম, তখন তো ২-৩ মাস পর, পর নেট অনুষ্ঠিত হতো। কিন্তু এখন আমি যতটুকু জানি যে বছরে ৭ থেকে ৮ বার নেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। সুতরাং বছরে অনেক ঘন, ঘন নেট পরীক্ষা আছে। আপনি চাইলেই যেকোনো সময় নাট পরীক্ষা বা দিতে পারবেন। তো এই হচ্ছে নাটের সুবিধা, যে নাট আপনি সবসময় দিতে পারবেন। আর জেএলপিটিটা তো বললামই, জেএলপিটি হচ্ছে আপনার বছরে ২ বার অনুষ্ঠিত হয়ে থাকে। তো এইবার আসুন আমরা একটু জানি যে কোনটার, মানে কোন পরীক্ষাটার, নাটের নাকি জেএলপিটির সার্টিফিকেটের ভ্যালু বেশি। তো এইভাবে যদি চিন্তা করতে চান যে কোনটার ভ্যালু বেশি, তাহলে অবশ্যই কিন্তু জেএলপিটিটা এগিয়ে থাকবে। কারণ কি? জেএলপিটি হচ্ছে জাপানের গভর্নমেন্টের পরীক্ষা, এটা সরাসরি জাপান থেকে পরিচালনা করা হয়। তো সেজন্য এই সার্টিফিকেটটার ভ্যালু বেশি, কারণ জাপানে আসলে আপনি কাজের ক্ষেত্রে যান, ল্যাঙ্গুয়েজ স্কুলে যান, সেনমনে ভর্তি হতে যান, দাইগাকুতে ভর্তি হতে যান, যেখানেই যান না কেন সবাই কিন্তু জেএলপিটির কথাই বলবে। কারণ কি? জাপানে কিন্তু নাট কেউ চিনেই না। আপনি জাপানে শুধু ওরা জেএলপিটি চিনে, নাট কিন্তু ওরা চিনে না। নাটের কোনো ভ্যালুই নাই। জাপানে একবার যদি আপনি ঢুকে যান, জাপানে আসার পর কিন্তু নাটের কোনো, আপনার যে দেশে নাটের সার্টিফিকেট থাকবে ওটাতে আপনার যত ভালো মার্কই থাকুক, এটা কিন্তু জাপানে আসার পর এই সার্টিফিকেটটার আর কোনো ভ্যালু থাকবে না। এখানে শুধুমাত্র জেএলপিটির সার্টিফিকেটের ভ্যালু রয়েছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, তাহলে নাট পরীক্ষা দিয়ে লাভটা কি? বা এত, এত স্টুডেন্ট যে নাট পরীক্ষা দিচ্ছে সেটা কেন দিচ্ছে? তো একটু আপনাদেরকে বুঝিয়ে বলি ব্যাপারটা, যে নাটের সার্টিফিকেটটা কখন লাগে, কোন ক্ষেত্রে নাটের সার্টিফিকেটটা প্রয়োজন রয়েছে। দেখা যাচ্ছে আমরা অনেকেই বাংলাদেশ থেকে
যখন অ্যাপ্লাই করি আমরা বিভিন্ন সেশনে, ধরেন আপনি অক্টোবর সেশনে অ্যাপ্লাই করলেন কিংবা এপ্রিল সেশনে কিংবা জানুয়ারি সেশনে, না জানুয়ারি না, এপ্রিল কিংবা অক্টোবরে অ্যাপ্লাই করলেন, আপনি অনিবার্য কারণবশত জুলাইয়ের জিএলপিটিটা ধরতে পারলেন না কিংবা ডিসেম্বরের জিএলপিটিটা ধরতে পারলেন না বা দিলেন না। তো সেই ক্ষেত্রে হয় কি, আপনার যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি সিলেক্ট হয়ে যাবেন, আপনি এটা জানতে হবে যে ইমিগ্রেশন, দুঃখিত, ইমিগ্রেশন প্লাস এম্বাসি দুইটাতেই কিন্তু আপনি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়েছেন 160 ঘন্টার একটা সার্টিফিকেট লাগে। হয়তো 160 ঘন্টার একটা সার্টিফিকেট লাগবে, নয়তো নাট কিংবা জেএলপিটির সার্টিফিকেট আপনার থাকা লাগবে। যদি এই জিনিসটা আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনার ভিসা পেতে কষ্ট হয়ে যাবে। আসলে তখন ইমিগ্রেশন কিংবা এম্বাসি আপনাকে সন্দেহের চোখে দেখবে যে আসলেই কি আপনি পড়াশোনা করবেন, আসলেই কি আপনি এখানে এসে পড়াশোনা করতে আসছেন, বা এসে কি পড়াশোনা করবেন নাকি আসলে কাজের উদ্দেশ্যে আসছেন, যেহেতু আপনার কোনো সার্টিফিকেট নেই। তো আগে এজেন্সি কর্তৃক বানানো যে 160 ঘন্টার সার্টিফিকেটটা ছিল, এটা দিয়েই অনেক সময় হয়ে যেত, কিন্তু এখন আর তারা ওইটা বিশ্বাস করে না। তারা জানে যে বাংলাদেশের এজেন্সিগুলো কি করে। সেই জন্য নেট পরীক্ষাটা হচ্ছে এই একটা কাজে আপনি কাজে লাগাতে পারেন, যে আপনি পরীক্ষাটা দিতে পারলেন না জেএলপিটি পরীক্ষা, তো তখন আপনাকে প্রশ্ন করলো যে আপনি যে তাহলে জাপানিজ পড়েছেন সেটার প্রমাণটা কি। তখন আপনি তাদেরকে শো করতে পারবেন যে এই যে আমি নেট পরীক্ষা দিয়েছি, এই হচ্ছে আমার সার্টিফিকেট, আমার এই সার্টিফিকেটটা আছে। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, এম্বাসিতে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে, ইমিগ্রেশনে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু যদি আপনার কাছে জেএলপিটি সার্টিফিকেট না থাকে তখন আপনি নাটের সার্টিফিকেটটা জমা দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি একটু প্লাস পয়েন্টে থাকবেন কি, আপনার কোনো সার্টিফিকেট না থাকার থেকে অ্যাটলিস্ট নাটের একটা সার্টিফিকেট আছে, তার মানে আপনি পড়েছেন, আপনি পাস করেছেন, আপনি এখানে এসে পড়বেন, এটা ইমিগ্রেশন কিংবা এম্বাসি ধরে নেয়। এটা ধরেই কিন্তু আপনাকে তারা এই যে সিওই ইস্যু করে ভিসা দেয়। তো এই ক্ষেত্রেই, শুধুমাত্র এই ক্ষেত্রেই নাটের কিন্তু নাটের সার্টিফিকেটটা কাজে দেয়। যতক্ষণ আপনি বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এম্বাসি হোক, স্কুল হোক, ইমিগ্রেশন হোক, যেখানেই হোক না কেন, শুধুমাত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রেই আপনার এই নাটের সার্টিফিকেটটা প্রয়োজন পড়ে। একবার আপনি যদি জাপানে ঢুকে যান তাহলে কিন্তু এই নাটের সার্টিফিকেটটার আর কোনো ভ্যালু নেই। জাপানে কেউ নাট চিনেই না, আর নাটের সার্টিফিকেট আপনার কাছে কেউ চাবে না। যদি আপনার জেএলপিটি সার্টিফিকেট থাকে ভালো, আর না থাকলে আপনি কোনো সমস্যা নেই। আপনি জেএলপিটি সার্টিফিকেটটা কোথায় লাগে আপনার সেটা জানতে হবে। জাপানে আসার পরে সার্টিফিকেটগুলো কখন লাগে? যখন আপনি কোনো আপনি ধরেন ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছেন কিংবা সেনমন গাক্কোতে ভর্তি হতে যাচ্ছেন কিংবা কোনো জবে ঢুকছেন। এইসব ক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট গুলো লাগবে। আবার কিংবা জবে বলতে কি আরুবাইতো যেটাকে বলে, পার্ট টাইম জবের সময় কিন্তু সার্টিফিকেট লাগে না। কিন্তু দেখা যাচ্ছে কি, যদি শহরে কাজের সংখ্যা কম থাকে, আপনি যে শহরে যাচ্ছেন ওই শহরে যদি কাজের সংখ্যা কম থাকে, সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে কাজের তুলনায় প্রার্থী অনেক বেশি। সেই ক্ষেত্রে তারা একটু যাচাই বাছাই করে যে কার ল্যাঙ্গুয়েজ লেভেল ভালো তাকেই আমরা নিব। সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট চাই। যে শহরে কাজ আছে ওই শহরে জেএলপিটির সার্টিফিকেটেরও প্রয়োজন নেই। তো এখন আমি সর্বোপরি যেই কথাটা আসছে, যেইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নাট ভালো নাকি জেএলপিটি ভালো। তো আমি এতক্ষণ আপনাদের মাঝে এই ২ টা জিনিসই উপস্থাপন করলাম। নাটের সুবিধা কি, কি বা নাট দিলে কি হয়, নাটটা কোন জায়গায় লাগে, জেএলপিটি দিলে কি হয়, জেএলপিটির সুবিধা কি, জেএলপিটি কোন জায়গায় লাগে, কি, কি ক্ষেত্রে লাগে, সবই কিন্তু আপনাদেরকে বললাম। এক্ষেত্রে এখন আমার এই কথাগুলো শুনে আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে কোনটা আসলে আপনাদের জন্য দেওয়া বেটার। তারপরে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলব অবশ্যই, অবশ্যই নাটের তুলনায় জেএলপিটির সার্টিফিকেটের অনেক ভ্যালু। যেহেতু আপনার উদ্দেশ্যটাই জাপান কেন্দ্রিক, আপনি জাপানে আসবেন। আরেকটা জিনিস ভেবে দেখুন যে আপনি যেই শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসাই কিন্তু আপনার এই নাটের সার্টিফিকেটটা গ্রহণযোগ্য। আপনি যদি জবের ক্ষেত্রে এপ্লাই করতে চান সেখানে কিন্তু নাটের কোনো গ্রহণযোগ্যতা নেই। আপনি এসএসডব্লিউ যান, টিআইটিপি যান, ইন্টারন্যাশনাল জব সার্ভিস যান, যেখানেই যান না কেন সবাই কিন্তু জেএলপিটির সার্টিফিকেট চাবে। নাটের সার্টিফিকেট কেউ চাবে না। কারণ তারা নাট চিনেই না। আর জাপান সরকারও নাট পরীক্ষাটাকে অতটাও বিশ্বাস করে না। কারণ নাটে অনেক ২ নম্বরই হয়, যেহেতু এটা বাংলাদেশে অনুষ্ঠিত হয়। তারপরে এটা একটা বেসরকারিভাবে অনুষ্ঠিত হয় এবং নাটের নামে অনেক রিপোর্ট পাওয়ার পরে তারা কিন্তু এখন নাটের সার্টিফিকেটটাকে আর গুরুত্ব দিচ্ছে না। শুধুমাত্র গুরুত্বটা তখনই পায় যখন আপনার কোনো সার্টিফিকেট নেই। এখন আপনার এম্বাসিতে কিছু একটা শো করতে হবে। সেই ক্ষেত্রে আপনার এই নাটের সার্টিফিকেটটার একটা আপনাকে একটু সেভ করে। কিন্তু সর্বোপরি আপনি যখন জাপান চলে আসবেন তাহলে জাপানে আসার পরে N5 এর, মনে রাখবেন N5 এর সার্টিফিকেটের কোনো দামই নেই। জাপানে একবার আপনি আসার পর এটা নাটের N5 হোক আর জেএলপিটির N5 হোক, কোনো N5 এরই দাম নেই। তারা শুধু দেখবে আপনি কথা বলতে পারেন কিনা। যদি আপনি কথা বলতে পারেন, আপনার সার্টিফিকেট ধরেন আপনার N5 ও নেই, আপনার কোনো সার্টিফিকেটই নেই, কিন্তু আপনি সুন্দর কথা বলতে পারেন, আপনি N3 লেভেলের কথা বলতে পারেন, তখন আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। এমনকি আপনি যদি এই যে সেনমন গাক্কোতেও ভর্তি হতে যান, ইউনিভার্সিটিতে ভর্তি হতে যান, সব ইউনিভার্সিটিতে না,
কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যাদের রিকোয়ারমেন্টই রয়েছে যে আপনাকে অবশ্যই জেএলপিটির সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই আপনি ওনাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেসব ইউনিভার্সিটিগুলোতে আপনার অবশ্যই জেএলপিটির সার্টিফিকেট থাকা লাগবে। এছাড়াও আরো অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে আপনি শুধুমাত্র যদি মেন্সেস মানে ইন্টারভিউ দিয়ে আপনার কথা শুনে যদি মনে হয় যে না আপনি পারেন, হয়তো যে কোনো কারণবশত আপনি এক্সাম দিতে পারেননি কিংবা দেননি, আপনার সার্টিফিকেট নেই, সমস্যা নেই, কিন্তু যেহেতু আপনি কথা বুঝেন, কথা বলতে পারেন, সেহেতু কিন্তু আপনাকে তারা অ্যাকসেপ্ট করে নিবে, আপনাকে অ্যাডমিশন দিয়ে দিবে। তো এখন আবার সেই আগের জায়গায় ফিরে আসি যে নাট নাকি জেএলপিটি। তাহলে আপনারা তো শুনে বুঝতেই পারছেন বন্ধুরা, এতক্ষণ আমি যা বললাম আমার কথায় কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে অবশ্যই তাহলে কিন্তু নাটের তুলনায় জেএলপিটির ভ্যালুটা অনেক বেশি। আপনি এটা বাংলাদেশ থেকে হোক, বাংলাদেশেও যদি আপনার জেএলপিটি থাকে, মনে রাখবেন নাটের 100 থেকে 110 নাম্বার আর জেএলপিটির 80 নাম্বার সমান। আপনি যদি একটা নাটের সার্টিফিকেট এম্বাসিতে সাবমিট করেন কিংবা ইমিগ্রেশনে সাবমিট করেন, আপনার ধরেন নাটের সার্টিফিকেট আপনার নাম্বার রয়েছে 110, আর আপনার জেএলপিটির সার্টিফিকেটে রয়েছে শুধুমাত্র 80 কিংবা 85 নাম্বার, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই 85 নাম্বারই অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। কারণ এমন অনেক দেখেছি, অনেক ঘটনা শুনেছি যে যেখানে যে নাটে 120-30 নাম্বার ছিল, তাকে এম্বাসিতে ডেকে ইন্টারভিউ নিয়ে তারপরে ভিসা দিয়েছে, কিন্তু জেএলপিটিতে মাত্র 80 নাম্বার ছিল, তার কোনো ইন্টারভিউ লাগেনি, সরাসরি তাকে ভিসা দিয়ে দিয়েছে। সুতরাং বাংলাদেশে যদি আপনার জেএলপিটি না থাকে, সেক্ষেত্রে নাটটা আপনাকে বাঁচাবে, কিন্তু আপনি যদি একদম নিশ্চিন্ত থাকতে চান যে আমি ফাইল জমা দিলে আমার ভিসা হবে, আর কোনো আমার ইন্টারভিউর আমি কোনো ঝামেলা নিব না, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন জেএলপিটি পরীক্ষাটা ধরার। নাটটা কখন কিভাবে ব্যবহার করবেন? নাট পরীক্ষাটাকে শুধুমাত্র ব্যবহার করবেন আপনি প্র্যাকটিস হিসাবে। নাটটা যেহেতু আপনার বছরে 6 থেকে 7 বার অনুষ্ঠিত হয়ে থাকে, আপনি করবেন কি, আপনি ধরেন 2 মাস পড়াশোনা করলেন, 2 মাস পড়াশোনা করে একটা নাট পরীক্ষা দিবেন। যেহেতু জেএলপিটি ধরেন আপনি ডিসেম্বর থেকে এই যে জাপানিজ পড়া শুরু করলেন, আপনার টার্গেট থাকবে নেক্সট জুলাইয়ে আপনি N5 কিংবা N4 যেটাই দেন, আপনি নেক্সট জুলাইয়ে পরীক্ষা দিবেন। তো আপনি করবেন কি, ডিসেম্বর থেকে পড়তে থাকবেন, N5 পড়বেন, আর পাশাপাশি 2 মাস পর পর একটা নাট পরীক্ষা দিবেন। নাটের মাধ্যমে প্র্যাকটিস করবেন। আপনার কি হলো, এক্ষেত্রে একটা সার্টিফিকেটও হয়ে গেল, আপনার প্র্যাকটিসও হয়ে গেল। বাই এনি চান্স যদি আপনি জেএলপিটিতে পাস করতে না পারেন বা জেএলপিটি সার্টিফিকেট না হয়, আপনি কিন্তু 2-3টা নাট দিয়ে আপনার কিন্তু নাটের সার্টিফিকেট এসে পড়বে। আর আপনি যদি 2-3টা নাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে কিন্তু জেএলপিটি আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। কারণ আপনি পুরো কোয়েশ্চেনের প্যাটার্নটাই বুঝে যাবেন। আর একবার যদি কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝে যান, তাহলে কিন্তু জেএলপিটিতে আপনি অনায়াসে 100 থেকে 120 নাম্বার পেয়ে যাবেন। আর 120 নাম্বারের জেএলপিটি সার্টিফিকেট যদি আপনি এম্বাসিতে জমা দেন, অবশ্যই আপনাকে যারা নাটে 150-160 নাম্বারের সার্টিফিকেট জমা দিয়েছে, তাদের থেকে আপনার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি থাকবে। তো সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে যদি আপনি নাটের সাথে জেএলপিটি তুলনা করেন, তাহলে কিন্তু জেএলপিটি সবসময় এগিয়ে থাকবে। আপনি যদি জেএলপিটি দিতে পারেন, তাহলেই কিন্তু আপনি গেইনার। আপনার যদি একটা জেএলপিটি সার্টিফিকেট থাকে, আপনার আর কোনো টেনশন নেই। তো সুতরাং নাটের যে কোনো ভ্যালু নেই, নাট দেওয়া যে একদম অযথা, এরকম কিন্তু না বন্ধুরা। নাটও আপনার দেওয়া উচিত। নাট পরীক্ষা দিলে আপনার প্র্যাকটিস হবে। আপনি যখন ধরেন আপনি জেএলপিটি পরীক্ষা দিবেন জুলাই মাসে, কিন্তু এখন আপনার স্কুল সিলেকশনের জন্য আপনার একটা নাটের সার্টিফিকেট দরকার, বা কোনো একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট দরকার, সেক্ষেত্রে কিন্তু নাটটা আপনাকে বাঁচাবে। তো সুতরাং নাটের উপর ভরসা করে না থেকে নাটকে আপনি প্র্যাকটিস হিসাবে ব্যবহার করেন, আর আপনার মেইন উদ্দেশ্য থাকবে জেএলপিটি পাস করা, জেএলপিটির সার্টিফিকেট নেওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের সামনে নাট এবং জেএলপিটির আমি তুলনাটি উপস্থাপন করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, বা আপনারা যদি কোথাও বুঝতে না পারেন, কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনাদের জন্য আমার কমেন্ট বক্স খোলা রয়েছে। আমার ফেসবুক পেজে আমার ইনবক্স খোলা রয়েছে। আপনারা আমাকে একদম মেসেজ দিয়ে দিবেন। আমি কিন্তু সকলের মেসেজে রিপ্লাই দিই। আপনারা যারা আমার ভিডিও থেকে আমাকে কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে চায়, আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করেন, জানতে পারবেন যে আমি হয়তো একটু দেরি হয়। আসলে জানেন জাপানে থাকি, জাপানের লাইফটা আসলে একটা স্টুডেন্টের লাইফ অনেক ব্যস্ততা। সকালবেলায় স্কুল যাই, স্কুল থেকে কাজে যাই, কাজ থেকে এসে বাসায় এসে রান্না বান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, পরের দিনে ক্লাসের যে এইচডব্লিউ মানে সুকুদাই আছে, সুকুদাই করতে হয়, তারপরে ঘুমাতে হয়, তারপরে উঠে আবার সে একই রুটিন। তো সুতরাং মোবাইল চালানো কিংবা এই মেসেজগুলো দেওয়া, রিপ্লাই দেওয়া একটু কষ্টকর হয়ে যায়। তারপরে আমার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি রয়েছে, সেখানে মেসেজ করতে আসলে বলতে অনলাইনে সময়টা খুব কমই দেওয়া হয়। আমি যতটুকু সময় পাই, আমি হয়তো দেখা যাচ্ছে 2-3 দিন পর পর একবার আমার পেজের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ঢুকি, ওই দিন আমি সবার রিপ্লাই দিই। তারপরেও আমি সবাইকে কিন্তু রেসপন্স করি।
তো আপনারাও যদি কোনো কিছু জানার থাকে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমি অবশ্যই সবাইকে রেসপন্স করার চেষ্টা করব। তো বন্ধুরা এখন বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আরো কিছু আপনাদেরকে কথা বলতে চাই। যেহেতু আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমার চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবারে পূর্ণ করে দিয়েছেন। তো আমার নেক্সট টার্গেট হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার। আর এই 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করতেও আপনাদের সহযোগিতা দরকার। সকলে আমাকে সাহায্য করবেন। আর আমি চিন্তা করেছি আমার এই চ্যানেলে এতদিন যাবত তো ইনফরমেটিভ মানে জাপান রিলেটেড ইনফরমেশনের যত ভিডিও রয়েছে সেগুলো আপলোড দিয়েছি। তার পাশাপাশি এখন থেকে আমার চ্যানেলে ট্রাভেল ব্লগ, জাপানে আমি ট্রাভেল করব এবং সেগুলোর ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাপানটা কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই উদ্দেশ্যটা কেমন হয়েছে বা আপনারা কি ট্রাভেল রিলেটেড ব্লগ দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামতের অনেক প্রয়োজন রয়েছে। আপনাদের মতামতের উপরেই ভিত্তি করে কিন্তু আমি কাজটা করব। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আরো একবার আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি কখনো ভাবতেও পারিনি যে আমি আপনাদের কাছ থেকে এত তাড়াতাড়ি এত ভালোবাসা পাবো। তো এই ভালোবাসাটা আপনারা ভুলে যেয়েন না। প্লিজ আমাকে আরো এরকম ভালোবাসা দিয়েন। আর খুব শীঘ্রই লাইভে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে বিদায়। আসসালামু আলাইকুম।